আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। 2025 সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে চতুর্থ নম্বরে এই মুভিটা রয়েছে। তো চলুন দেখে আসি যে এই সিনেমাতে আসলে কী এমন রয়েছে। গল্পের শুরুতে আজ থেকে 17 বছর পূর্বে একটা সিন দেখানো হয়, যেখানে ফ্রেঞ্চ গয়না থেকে প্রায় 226 মাইল সাগরের ভেতরে একটা দ্বীপ দেখানো হয়। সেখানে কোনো একটি স্পেশাল জিনিসের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা বিশাল ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। তো এই ল্যাবরেটরির ভিতরে কিছু বিজ্ঞানী বিভিন্ন ডাইনোসরের ডিএনএ মডিফাই করে তারা ডাইনোসরদের মাঝে ক্রস ব্রিডিং করিয়ে নতুন প্রজাতির উদ্ভাবনের কাজ করছিল। তো আজকে এমন একটা কাজ করতে যাবার সময় একজন বিজ্ঞানীর ফেলে যাওয়া চকলেটের প্যাকেট উড়ে গিয়ে একটা বুলেট প্রুফ দরজার সেন্সরের ভিতরে ঢুকে যায়, যার কারণে দরজাটা মেল ফাংশন হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাবরেটরিতে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে, কারণ এই দরজার মাধ্যমে এক বিশাল বড় ডাইনোসরকে তারা আটকে রেখেছিল। দরজাটা যেহেতু আর বন্ধ হচ্ছিল না, তাই সেই ডাইনোসর মুহূর্তের মধ্যে পুরো ল্যাবরেটরি প্রায় ধ্বংস করে ফেলে। আর এই ধ্বংসলীলায় বেশ কয়েকজন বিজ্ঞানীও মারা যায়। তবে এখানে ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে যে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। যাই হোক, এখন আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে আজ থেকে প্রায় 32 বছর পূর্বে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ কোনো কিছুই ডাইনোসরের অনুকূলে ছিল না। বাতাসে অক্সিজেনের মাত্রা কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হবার কারণে পৃথিবীর কোথাও ডাইনোসরগুলো বসবাস করতেই পারতো না। কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপে এখনও বেশ কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করে, কারণ সেখানকার জলবায়ু পরিবেশ তাদের অনুকূলে ছিল। কিন্তু মানুষদের সেই সব দ্বীপে যাওয়া ছিল সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, এখন আমরা নিউ ইয়র্ক শহর দেখতে পাই, যেখানে শহরের মাঝখানে একটা বিশাল বড় তৃণভোজী ডাইনোসর অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে রাস্তাঘাটে জ্যাম বেঁধে যায়। আর এই জ্যামের মধ্যে মার্টিন নামের একজন লোক আটকে গিয়েছিল। মার্টিন আমেরিকার এক বিশাল বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার ছিল। সে আজকে বেনেট নামের একজন মহিলার সাথে দেখা করতে এসেছে। বেনেট ইতিমধ্যে তার গাড়ির ভেতর এসে বসে। বেনেট তাকে বলে যে, তুমি আমাকে কেন খুঁজছো আর আমার খোঁজ তোমাকে কে দিল? মার্টিন বলে যে, পাওলো নামের একজন এক্স আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে, তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে অনেক দক্ষ। আমি আসলে তোমাকে একটা কাজ দিতে চাই, অনেক টাকার কাজ। টাকার পরিমাণ এত বেশি যে এই কাজ করার পর তোমার সারা জীবন আর কিছু করতেই হবে না। বেনেট জিজ্ঞাসা করে যে কাজটা কি। তখন মার্টিন তাকে নিয়ে একজন জীববিজ্ঞানীর কাছে চলে যায়। আর সেখানে আমরা ছোট্ট একটা ভিডিও চিত্রের মাধ্যমে জানতে পারি যে অলরেডি পৃথিবীর সকল প্রান্তে থাকা সব ডাইনোসরেরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গেছে। বিজ্ঞানীরা কোনোভাবে তাদেরকে বাঁচাতে পারছে না। তো যাই হোক, সেই বিজ্ঞানীটার নাম ছিল হেনরি। সে ডাইনোসরদের কঙ্কাল নিয়ে ছোটোখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক চালাতো। আর এখানে মার্টিন খোলাসা করে যে তারা আসলে মানুষের হার্ট থেকে সকল রোগ দূর করার জন্য একটি ওষুধ তৈরি করতে চায়। সেই ওষুধ তৈরি করতে হলে তাদের 3 প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে: মাটিতে হাঁটতে পারা টাইটানোসরাস, সমুদ্রে সাঁতার কাটা মজোসরাস এবং বাতাসে উড়তে পারা ক্যাটজাল কোয়ার্টেস। এই 3টা প্রজাতি হলো মাটি, পানি এবং বাতাসে থাকা সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর। আর এই ঔষধ তৈরি করার জন্য সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের রক্তের দরকার ছিল, কারণ এদের গড়ায়ু ছিল 100 বছরেরও বেশি। আর তাছাড়াও প্রাণীগুলো যত বড় তাদের হার্টও তত বড়। তাই এখন তাদের কাজ হলো সেই জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা, কারণ ডাইনোসরগুলো মারা গেলে সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় আর রক্ত জমাট বেঁধে যায়, তাই রক্ত কোনো কাজে লাগে না। তো এই কাজটা করার জন্য মার্টিন তাদেরকে $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়। এত টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু হেনরি ছিল খুব সাদামাটা একজন বিজ্ঞানী। সে প্রথম প্রথম বেশ ভয় পেয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পর ভেবেচিন্তে সেও নিজে রাজি হয়ে যায়। তারপর এরা সবাই মিলে একটা প্রাইভেট প্লেন নিয়ে রওনা হয় সুরিনাম দেশের রাজধানী প্যারামারিতে, কারণ এখানে বেনেট তার সাথে মিশনে যাবার জন্য তার পুরনো একজন বন্ধুকে নিতে এসেছিল। বেনেটের বন্ধুর নাম ছিল ডানকান, আর তারা দুজন আসলে এক সময় ইউএস আর্মির হয়ে কাজ করত। তো যাই হোক, এখানে আসার পরে হঠাৎ করে ডানকান বলে যে আমি এই মিশনে যেতে পারবো না, আমার কিছু পার্সোনাল কাজ পড়ে গেছে। মার্টিন এবং বেনেট তাকে অনেকভাবে বুঝায়, কিন্তু কোনো লাভ হয় না। ডানকান কোনোভাবে এই মিশনে যাবেই না। তখনই বেনেট মার্টিনকে বলে যে তুমি যদি $100 মিলিয়ন দ্বিগুণ করে দিতে পারো তাহলে আমি ডানকানকে রাজি করিয়ে নেব। কথাটা শুনে মার্টিন বুঝে যায় যে আসলে বেনেট প্ল্যান করে টাকা বাড়িয়ে নিচ্ছে, কিন্তু তাতে মার্টিনের কিছু আসে যায়। একবার সে ডাইনোসরের রক্ত পেয়ে গেলে $1 ট্রিলিয়নেরও বেশি বিজনেস করতে পারবে। আর তাছাড়াও এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ। যে কেউ এই কাজ করতে রাজি হবে না, কারণ কোনো দেশের কোস্টগার্ড যদি তাদের ধরে ফেলে তাহলে অনেক বিপদ হয়ে যাবে। তাই সে $20 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সাথে সাথে বেনেট তার একটা টিম তৈরি করে নেয়। সেখানে ডানকানের পাশাপাশি ববি নামের আরেকজন স্পেশাল ফোর্সের অফিসারকে নেওয়া হয় তাদের সুরক্ষার জন্য। এরপরই তারা ডানকানের একটা ইয়ার্ড নিয়ে সমুদ্র পাড়ি দিতে থাকে ইকুয়েডরের সেই দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য।
ববি সুরক্ষার জন্য নিউরোটক্সিন বিষ তার সাথে নিয়েছিল, যাতে করে ডাইনোসররা বেকাবু হয়ে গেলে তাদেরকে মুহূর্তের মধ্যে অবশ করে ফেলা যায়। কিন্তু বিজ্ঞানী হেনরি এই কাজটাকে একদমই সম্মতি দিচ্ছিল না, কারণ ডাইনোসরদেরকে মারা তাদের উদ্দেশ্য নয়। তারা বেশ যাবে, চুপচাপ ডাইনোসরের রক্ত নেবে আর চলে আসবে। আর এই রক্ত নেবার জন্য মার্টিনের কোম্পানি একটা স্পেশাল ডিভাইসও তৈরি করেছিল, যেটা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করা যায়। আর সেটা ছোট্ট বোতলটার মাথায় লাগানো যায়। একটা বড় সুই ডাইনোসরের 4 ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নেয়। তারপর সেই ছোট্ট বোতলটা রকেটের মতো উপরে উঠে যায়, আর ছোট্ট একটা প্যারাশুট খুলে সেটা আবার তাদের কাছে ফিরে চলে আসে। ডিভাইসটা দেখে বেনেট বলে, ফায়ার তাহলে আমিই করব। যাই হোক, এরপর আমরা সমুদ্রের মাঝে ছোট্ট আর একটা নৌকা দেখতে পাই, যেখানে মাইকেল নামের একজন লোক তার 2টি মেয়ে টিনা ও লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে যাচ্ছিল। এই নৌকাতে তার বড় মেয়ে টিনার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল। তারা সবাই খুব মজা করতে করতে সমুদ্রে যাত্রা করছিল, কিন্তু এখানে জেভিয়ারকে মাইকেল একদমই পছন্দ করে না। সে তার মেয়েকে বলে যে, তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছিলে? টিনা বলে যে, বাবা, আমি শুধু জানি ও আমার জন্য সব কিছু করতে পারবে, আর এটাই ওনাকে ভালোবাসার জন্য যথেষ্ট। এসব গল্প করতে করতে টিনা হঠাৎ করে সে দূর সমুদ্রে বিশাল কিছু একটা তাদের দিকে আসতে দেখে। তারা সবাই ভেবেছিল যে ওটা হয়তো কোনো তিমি বা ডলফিন হবে, কিন্তু না, তাদেরকে অবাক করে দিয়ে তাদের সামনে চলে আসে এক প্রাগৈতিহাসিক বিশাল ডাইনোসর, যার নাম মজোসারাস। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল ডাইনোসর তাদের ছোট্ট নৌকাতে এসে ধাক্কা দেয়। তারা বুঝতেই পারছিল না যে এই নৌকাটা তো ডাইনোসরের খাবার হতেই পারে না, তাহলে কেন জন্তুরা তাদের উপর হামলা করলো। তো যাই হোক, মজোসারাসের এক ধাক্কাতেই তাদের নৌকা উল্টে যায়। মাইকেল এবং তার 2 মেয়ে সমুদ্রের মাঝে পড়ে গেল। জেভিয়ার নৌকার ভেতরে আটকে পড়ে। মাইকেল দ্রুত তার 2 মেয়েকে নৌকার উপরে উঠতে বলে, আর সে প্রাণপণ চেষ্টা করে কোনো রকম জেভিয়ারকে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে নেয়। তবে অদ্ভুতভাবে সেই বিশাল ডাইনোসরটা তাদের আশেপাশে ঘোরাঘুরি করলেও তাদের উপর কোনো হামলা করে না। এদিকে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলবলকে দেখতে পাই। তারা খুব স্বাভাবিকভাবে তাদের মিশন পরিচালনা করার জন্য যাচ্ছিল, কিন্তু বেনেট খুব ভালোভাবে জানতো যে এই মিশনটা আসলে অনেক বিপজ্জনক হতে চলেছে। তাই সে ডক্টর হেনরির সাথে বসে বসে মিশন ব্যাপারে কিছু প্ল্যান করে ফেলে। এভাবেই সেদিনের রাত কেটে যায়। আর পরদিন সকালে ডানকান হঠাৎ করে তাদের রেডিওতে বেশ কয়েকবার মেইডে মেইডে সিগন্যাল পায়। সাধারণত জাহাজ বা বিমানের কোনো সমস্যা হলে সাহায্যের জন্য মেইডে সিগন্যাল পাঠানো হয়। ডানকান সিগন্যাল শোনার সাথে সাথে নৌকাতে থাকা সবার সাথে মিটিং করে। সে বলে যে, আমাদের এখান থেকে প্রায় 24 মাইল উল্টো পাশে কেউ সাহায্যের জন্য বারবার রেডিও সিগন্যাল পাঠাচ্ছে। বেনেট এটুকু শুনে বলে যে, আমাদের এখনই ওদেরকে বাঁচাতে হবে। কিন্তু ববি বলে, আরে আমরা মজোসারাসকে খুঁজে পেয়ে গেছি, জন্তুটা খুঁজে ও রক্ত সংগ্রহ করতে আমাদের সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগতে পারে। আমরা 2 ঘন্টা পরে ওদেরকে বাঁচাতে চাই। সমুদ্রের পানি যথেষ্ট গরম আছে, 2 ঘন্টা আশা করি ওরা কেউ মারা যাবে না। মার্টিন নিজেও ববির সাথে একমত ছিল, কারণ তার আসলে উদ্দেশ্য ছিল ডাইনোসরের রক্ত নিয়ে যাওয়া। কিন্তু ডানকান বলে যে, না, আমরা আগে এই বিপদে পড়া মানুষদেরকে বাঁচাবো, কারণ পরবর্তী 2 ঘন্টা এক্সট্রা খুঁজোখুঁজি করলে আমরা আবারও মজোসারাসকে খুঁজে পেয়ে যাব। যেহেতু ডানকান এই নৌকার মালিক ছিল, তাই তার আদেশ পেয়ে সকলে নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে, সেই ডুবতে থাকা মানুষদের সাহায্য করার জন্য। এদিকে মাইকেল এবং তার পরিবার নৌকার উল্টো পাশে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। আর তখনই দূর থেকে তারা ডানকানের এই জাহাজটাকে আসতে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে ডানকান মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করে নেয়, কিন্তু সে মাইকেলের উপরে অনেক রেগে ছিল, কারণ একজন বাবা হয়ে তার ছোট্ট ছোট্ট 2 মেয়েকে নিয়ে সে কিভাবে পারলো এই মাঝ সমুদ্রে আসতে। তো যাই হোক, কথাবার্তা শেষ করে তারা আবারও তাদের মিশন কন্টিনিউ করে। তারা তাদের এই জাহাজের আশেপাশে অনেকখানি এলাকার স্ক্যান করে দেখতে পায় যে একটা বিশাল বড় মজোসারাস তাদের দিকে আসছে। মাইকেল ও তার পরিবার যখন বুঝতে পারে যেই জন্তুর হামলায় তারা সবেমাত্র প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে, সেই জন্তুটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মার্টিন তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে সামনের একটা দ্বীপে মানব বসতি রয়েছে, তারা খুব শীঘ্রই মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দিবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, ততক্ষণে সেই বিশাল বড় সামুদ্রিক ডাইনোসর তাদের জাহাজের পাশে চলে এসেছিল। জাহাজে থাকা প্রত্যেকে সতর্ক হয়ে যায় এবং সেই ডাইনোসরের পিছু করতে থাকে। বেনেট জাহাজের সম্মুখভাগে নিজেকে প্রথমে বেঁধে নেয়, তারপর বন্দুক হাতে প্রস্তুত হয়ে যায় মজোসারাস থেকে রক্ত নেবার জন্য। কিন্তু সেই বিশাল জন্তুর প্রথম ধাক্কাতেই জাহাজের অবস্থা খারাপ হয়ে যায়। বেনেট জাহাজ থেকে প্রায় পড়ে যাচ্ছিল, এমনকি সেই ডাইনোসরের বেনেটকে গিলে খাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর হেনরি এসে বেনেটকে বাঁচিয়ে নেয়। তারপর বেনেট আবারও বন্দুক তাক করে থাকে সেই ডাইনোসরের দিকে। সে চাইলেই শ্যুট করে দিতে পারতো না, কারণ 10 মিটারের মধ্যে থেকে শ্যুট না করলে বোতলের সুই ডাইনোসরের চামড়া ভেদ করতে পারবে না। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি পারফেক্টলি শ্যুট করে সেই বিশাল ডাইনোসরের সামান্য একটু রক্ত তারা সংগ্রহ করে ফেলে।
কিন্তু এখানে ডক্টর হেনরি বেনেটকে বলে যে আচ্ছা তুমি কি ভেবে দেখেছো এই রক্তগুলো আমরা যেই কোম্পানির হাতে তুলে দিচ্ছি এরা এগুলোর মাধ্যমে হার্টের ওষুধ তৈরি তো করবে কিন্তু সেগুলো অনেক দামে বিক্রি করবে, এটা কি ঠিক? এর চেয়ে ভালো আমরা এই রক্ত ওপেন সোর্স করে দিই, এতে করে কোনো সিঙ্গেল কোম্পানির কাছে এই মূল্যবান ওষুধের প্যাটেন্ট থাকবে না, আর পৃথিবীর সবাই এই ডাইনোসরের মূল্যবান রক্তের বেনিফিট পাবে। কিন্তু বেনেট জানতো যে এই কাজ করলে তার কোনো লাভ হবে না, তাই সে রাজি হয় না। তো যাই হোক, এসব গল্প স্বল্প শেষ হবার আগেই তারা খেয়াল করে যে স্পাইনোসরাস নামের এক ধরনের ডাইনোসর যারা মাটি এবং পানি দুই জায়গাতেই বসবাস করতে পারে সেগুলো তাদের এই জাহাজটিকে ঘিরে ফেলেছে। এটা দেখে হেনরি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যে স্পাইনোসরাসগুলো মজোসরাস নামের এই বিশাল ডাইনোসরকে শিকার করতে সাহায্য করে। তো এইসব কিছু দেখে ববি প্রচণ্ড রেগে যায়। সে তার বন্দুক হাতে নিয়ে স্পাইনোসরাস টারগুলোকে টার্গেট করে একের পর এক গুলি ছুড়তে থাকে। উপর থেকে ডানকান বারবার ববিকে সাবধান থাকতে বলছিল, কিন্তু রাগের মাথায় ববি নিজের নিরাপত্তার কথা ভুলেই গিয়েছিল। তাই হঠাৎ করে একটা স্পাইনোসরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রে টেনে নিয়ে চলে যায়। চোখের সামনে ডানকান তার একজন সঙ্গীকে হারিয়ে ফেলে, আর তারপরে বিশাল সেই মজোসরাস আবারও তাদের জাহাজে হামলা করে দেয়। এই হামলাতে লিনা প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল, কিন্তু তার বাবার এ যাত্রায় তাকে আবার বাঁচিয়ে নেয়। এসব কিছু দেখে ডানকান বুঝতে পারে যে এই বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচতে হলে তাদের কম গভীরতা পানিতে যেতে হবে, কারণ মজোসরাস কম পানিতে যেতে পারবে না। তো যেই ভাবনা সেই কাজ, তারা জাহাজটাকে নিয়ে দ্বীপের কাছাকাছি যেতে থাকে। তো ডাইনোসরের এমন ভয়ঙ্কর হামলা দেখে মাইকেল তার মেয়ে টিনাকে সাহায্যের জন্য মেইডে সিগন্যাল পাঠাতে বলে, আর যথারীতি টিনা রেডিওতে মেইডে বলে চিৎকার করছিল, কিন্তু তখনই দ্রুত সেখানে মার্টিন ছুটে আসে, কারণ সরকারি কোনো কোস্টগার্ড যদি তাদের বাঁচাতে আসে তাহলে তাদের এই সম্পূর্ণ মিশন ফেল হয়ে যাবে। সে টিনাকে থামানোর জন্য ধাক্কা দিয়ে দেয়, আর টিনা এক ধাক্কাতে সমুদ্রে পড়ে যাচ্ছিল। সে চিৎকার করে মার্টিনের কাছে সাহায্য চায়, কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না। মেয়েটা সমুদ্রের মাঝে পড়ে যায়, আর সাথে সাথে তার বয়ফ্রেন্ড যখন এটা দেখতে পায় তখন সে কোনো চিন্তা না করেই লাফিয়ে পড়ে টিনাকে বাঁচানোর জন্য। এছাড়া জাহাজটা ধীরে ধীরে প্রবল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই বাঁচার জন্য মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে। সেই বিশাল ডাইনোসর আবার জাহাজটাকে ধ্বংস করে দিতে চলে আসে, কিন্তু মার্টিনের অভিজ্ঞতার কারণে তারা সমুদ্রের তীরবর্তী এলাকাতে পৌঁছে যায়, যার ফলে মোজোসরাস তাদের পিছু ছেড়ে দেয়, কিন্তু তাদের নৌকাটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়। তবুও তারা প্রাণে বাঁচতে পেরে অনেক খুশি ছিল। আর এদিকে সমুদ্রে লাফিয়ে পড়া মাইকেল ও তার পরিবার আবারও সমুদ্রের অন্য পাশে একত্রিত হয়। এছাড়াও ডানকানের জাহাজে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস যখন মেরি নামের একজন মেয়ে নামিয়ে আনছিল, তখন তার অজান্তে পেছন থেকে এক বিশাল স্পাইনোসরাস এসে তার উপরে হামলা করে দেয়। বেচারা মেরি ডানকানের চোখের সামনেই মারা যায়। তারা মিশন ঠিকমতো শুরু করার আগেই তাদের দুজন সহকর্মী হারিয়ে ফেলে। এদিকে মাইকেল তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড় বেয়ে উপরে উঠে আসে, আর এখানে একটা গুহার মাঝে এসে তারা এই পুরো দ্বীপের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এছাড়াও ডানকান নিজেই দুই সহকর্মীকে হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু বেনেট তাকে বোঝায় যে দেখো আমরা রীতিমতো একটি যুদ্ধে এসেছি, সুতরাং এখানে আমাদের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটা ডাইনোসরের রক্ত নিয়ে ফেলেছি, তাই চলো দ্রুত জঙ্গলের ভেতরে যাই আর বাকি দুইটা ডাইনোসরের রক্ত নিয়ে এই মিশন শেষ করে ফেলি। তাই তারা আর সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা বুঝতেই পারছিল না যে এখান থেকে তারা বের হবে কিভাবে। তখন বেনেট তাদেরকে বুঝিয়ে বলে যে চিন্তা করো না, আমি আমাদের মিশনে ব্যাকআপ হিসাবে একটা রেস্কিউ টিমকে রেখেছিলি। ওরা আমাদের নৌকার রেডিও সিগন্যাল সব সময় মনিটর করছে, যদি আমাদের নৌকার সিগন্যাল 24 ঘন্টার মধ্যে কোনো নড়াচড়া না করে তাহলে সেই জায়গাতে তারা আমাদের হেলিকপ্টার নিয়ে বাঁচাতে চলে আসবে। সুতরাং 24 ঘন্টার মধ্যে আমাদের বাকি দুই ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে হবে আর উঁচু একটা জায়গাতে গিয়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই, যেখানে টিনা মার্টিনের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও বাঁচাতে আসেনি। অপরদিকে বেনেট তার পুরো দল বল নিয়ে একটা ছোট্ট খাল পার হচ্ছিল। বেনেট সাবধানতার জন্য সবাইকে দেখে শুনে এগাতে বলে, কিন্তু মার্টিন বলে যে চিন্তা করো না, আমি এখানে মরবো না। কথাটা শুনে হেনরি বলে যে এটা তোমার অনেক বড় ভুল ধারণা যে বুদ্ধিমান প্রজাতি বেশি দিন টিকে থাকে, কারণ ডাইনোসরকে দেখো, ওদের কিন্তু বুদ্ধি নেই, কিন্তু ওরা 16 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে, আর আমরা মানুষেরা সবেমাত্র 2.5 লক্ষ বছর হলেও এই দুনিয়াতে আছি। আর আমরা যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছি তাতে মনে হয় না 10 লক্ষ বছরের বেশি মানবজাতি এই দুনিয়াতে টিকে থাকতে পারবে। এরপর আবারও আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই, যারা মার্টিনের সেই মিথ্যা সান্ত্বনাকে সত্য ভেবে নিয়েছিল। তারা ভেবেই নিয়েছিল যে এই দ্বীপে হয়তো কোনো গ্রাম রয়েছে, আর সেটা খুঁজতে তারা এগিয়ে যাচ্ছিল। তবে যাবার পথে লিনা ছোট্ট একটা ডাইনোসরকে দেখতে পায়, আর সে তাকে সামান্য একটু চকলেট খেতে দেয়। আর অপরদিকে বেনেটের টিম পথ চলতে চলতে অনেকটা এগিয়ে গিয়েছিল। তবে হঠাৎ করেই মার্টিন খেয়াল করে যে এখানে গাছের সাথে একটা বিশাল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ঝুলে আছে, আর সেই হেলিকপ্টারের ভেতর পাইলটের কঙ্কাল তখন স্পষ্ট দেখা যাচ্ছিল। তাছাড়াও আমরা মাইকেলকে দেখতে পাই যে কিনা রাতের বেলা তার মেয়ের বয়ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেটার সাহসিকতার জন্যই তার মেয়ে আজকে বেঁচে আছে। সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে।
আর মাইকেলের ছোট্ট মেয়ে লিনা আবারও সে ছোট্ট কিউট ডাইনোসরটাকে তার সামনে দেখতে পায়। সে এবার বিড়ালের মতো আদর করে ডাইনোসরটাকে তার কাছে ডেকে নেয় আর তাকে কিছুটা খাবার খাওয়ায়। সাথে সাথে সেই ডাইনোসরটা একটা বিড়ালের মতোই তার পাশে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা আমরা বেনেট এবং তার দলবলকে দেখতে পাই, যারা এক বিশাল ঘাসের জঙ্গলের ভেতরে চলে এসেছিল। তারা খুবই সাবধানে এগুচ্ছিল, কারণ এই জঙ্গলের ভেতরে রাক্ষসে যে কোনো ডাইনোসর লুকিয়ে থাকতে পারে। কিন্তু সে কিছুক্ষণের মধ্যে তাদের সামনে ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেজ সম্বলিত টাইটানোসরাস ডাইনোসরকে তারা দেখতে পায়। তৃণভোজী এই বিশাল ডাইনোসর তাদের কোনো ক্ষতি করতো না, তাই ডক্টর হেনরি এদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। সে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে বিশাল ডাইনোসরটাকে একটু স্পর্শ করে, আর এই অনুভূতি ছিল তার জীবনের সেরা একটা অনুভূতি। তাছাড়াও ডাইনোসর দুটো নিজেদের মধ্যে যখন রোম্যান্স করতে ব্যস্ত ছিল, তখন বেনেট সেই বন্দুকের মাধ্যমে খুব সহজে টাইটানোসরাসের রক্ত সংগ্রহ করে ফেলে। তারা খুব খুশি ছিল, কারণ মাত্র একটা কাজ করলেই তাদের মিশন শেষ। এদিকে মাইকেল তার পুরো পরিবার নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখন তাদের পিছু পিছু সেই ছোট্ট কিউট ডাইনোসরটা চলে আসে। কিউট এই ডাইনোসরটা লিনার পোষা হয়ে গিয়েছিল, তাই সে ডাইনোসরটাকে তার ব্যাগে তুলে নেয়। আর তখন পা পিছলে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত তাদের কারো তেমন কোনো ক্ষতি হয় না। আর এখানে তারা নদীর ওপর পাশে ছোট্ট একটা ভাঙা ঘর দেখতে পায়, যেখানে একটা নৌকাও ছিল। টিনা সাহস করে সেই নৌকাটা নিতে চলে যায়, কারণ তারা ভেবেছিল যে নদীপথে তারা খুব দ্রুত মানব বসতির কাছে পৌঁছে যাবে। কিন্তু তারা তো জানতো না যে মার্টিন তাদের মিথ্যা কথা বলেছে। তো যাই হোক, টিনা খুব সাবধানে নদী পেরিয়ে সেই ভাঙা ঘরটার কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই সে দেখতে পারে যে তার পাশের জঙ্গলের ভেতর একটা বিশাল টিরেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে। তার বাবা আর তার বয়ফ্রেন্ড সেখান থেকে তাকে চলে আসতে বলল। টিনা সাহস করে সেই ভাঙা ঘরের ভেতর পৌঁছে যায়, কিন্তু সে দেখতে পায় যে এখানে থাকা নৌকাটা অনেক আগে থেকেই ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত এখানে ইমার্জেন্সি একটা ভেলা ছিল, তাই সে খুব সাবধানে সেই ভেলার ব্যাগটা টেনে নিয়ে আসতে থাকে। কিন্তু হঠাৎ করে ভেলাটা খুলে যাওয়ার শব্দে সেই বিশাল টিরেক্স জেগে ওঠে। তাই তারা সেই ভেলাটায় চড়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু সহজে তাদের পিছু ছাড়ছিল না। ডাইনোসরটা তাদের পেছনে ধাওয়া করতে করতে এক পর্যায়ে তাদের নৌকা উল্টে ফেলে। তারা প্রাণে বাঁচানোর জন্য কোনো রকম একটা বিশাল পাথরের পেছনে আশ্রয় নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা লিনা ফেসে যায় সেই ডাইনোসরের একদম সামনে। তবে ডাইনোসরটা যখন ভেলাটা মুখে তুলে নিয়েছিল, তখন সুযোগ বুঝে লিনা তার বাবার কাছে চলে আসে, আর এই যাত্রায় তারা সবাই প্রাণে বেঁচে যায়। এইদিকে বেনেট তার দলবল নিয়ে একটা বিশাল পাহাড়ের উপর পৌঁছে যায়। এই পাহাড়ের মাঝামাঝি একটা জায়গাতে পাখি সদৃশ সেই ক্যাটসেল কোটলেস ডাইনোসরের বাসা বেঁধেছে, কিন্তু তারা সরাসরি সেই পাখির কাছ থেকে রক্ত নিতেই পারবে না, কারণ সেটার সাইজ প্রায় একটা F6 জেটের সমান। এছাড়াও এরা এত দ্রুত গতিতে উঠতে পারে যে তাদের উপর নিশানা লাগানো প্রায় অসম্ভব। তাই বেনেট এবং ডক্টর হেনরির পাশাপাশি ডেভিড নামের একজন লোক তাদের সাহায্য করতে পাহাড় থেকে নিচে নেমে যায়। পাহাড়ের উপর থেকে মার্টিন এবং ডানকান তাদের সুরক্ষা দেওয়ার জন্য দড়ি ধরেছিল। তো এখানে বেশ কিছুক্ষণ নিচের দিকে নামতেই ফাইনালি বেনেট এবং হেনরি দুজনেই ওই পাখির গুহার ভেতরে চলে যায়। তারা এই জায়গাটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা দেখতে পুরো প্রাচীন মন্দিরের মতো ছিল। তো যাই হোক, তারা এখানে এসেছে মূলত ক্যাটজেল ডাইনোসরদের ডিমের ভেতর থেকে রক্ত নেবার জন্য। তারা দ্রুত ডিমের ভেতর থেকে রক্ত টেনে নেয়, কিন্তু বাইরে ডেভিড যখন তাদের উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে লোহা গেঁথে দিচ্ছিল, তখন সেখানে সেই বিশাল পাখিটা উড়ে চলে আসে। পাখিটা তার ডিমের আশেপাশে মানুষ দেখে তাদের উপর এলোপাথারে হামলা করে দেয়। এটা দেখে বাইরে ঝুলতে থাকা ডেভিড তাদেরকে বাঁচাতে পাখিটার উপরে পাথর ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেই বিশাল পাখি এখন ডেভিডকে খাওয়ার জন্য তার পিছু ছুটতে থাকে। উপর থেকে ডানকান এবং মার্টিন ডেভিডকে বাঁচানোর জন্য খুব দ্রুত দড়ি টেনে তাকে উপরে আনার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সেই পাখিটা বেচারা ডেভিডকে জ্যান্ত গিলে খেয়ে ফেলছে। এদিকে সেই পাখির হামলা থেকে বাঁচতে গিয়ে হেনরি গুহার ভেতর থেকে নিচে পড়ে যায়, আর তার সাথে ওই রক্তের বোতলটাও নিচে পড়ে যায়, কিন্তু সেটি ছিঁড়ে হেনরি সোজা নিচে পড়ে যায়। বেচারি বেনেট প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু সৌভাগ্যবশত বেশ কয়েকটা গাছের পাতার সাথে আঘাত খেয়ে হেনরি পানির মধ্যে পড়ে যায়। সে অক্ষতভাবে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। সাথে সাথে উপর থেকে তার দলের বাকি 3 জন নিচে নেমে আসে। তারা ডক্টর হেনরিকে জীবন্ত দেখে অনেক খুশি হয়ে যায়, আর ফাইনালি তাদের মিশন শেষ হয়। তবে এই মিশন শেষ হতে হতে তারা মোট 4 জন প্রাণে বেঁচে ছিল, আর 3 জন সহকর্মীকে তারা হারিয়েছিল। এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই, যারা ছোট্ট ওই ভেলাতে ভাসতে ভাসতে একটা বিশাল পরিত্যক্ত ল্যাবরেটরির সামনে চলে আসে। আর এটাই ছিল সেই ল্যাবরেটরি যেখানে এই ভয়ঙ্কর ডাইনোসরদের তৈরি করা হয়েছে। তাছাড়া ততক্ষণে বেনেট এবং তার দলবল তারা এই ল্যাবরেটরিতে পৌঁছে যায়। সেখানে বেনেটের সাথে আবারও মাইকেলের পরিবারে দেখা হলে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু টিনা মার্টিনের উপর প্রচণ্ড রেগে ছিল, কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও তাকে বাঁচাতে আসেনি। তো যাই হোক, এখন যেহেতু মারামারি করার সময় ছিল না, তাই তারা সবাই শান্ত হয়ে যায়। আর মার্টিন সেই 3টে ডাইনোসরের রক্ত তার কাছে খুব যত্ন করে রেখে দেয়।
এরপর হঠাৎ করে সৌরবিদ্যুতের মাধ্যমে চলমান এই ল্যাবরেটরির আশেপাশের সকল লাইটগুলো জ্বলে ওঠে, আর তারা ঠিকমতো সামলে নেবার আগেই সেখানে একদল অদ্ভুত পাখির মতো দেখতে বেশ কয়েকটা ডাইনোসর তাদের উপর হামলা করে দেয়। আবারও তারা সবাই ভয়ে এলোপাথাড়ে পালিয়ে যায়। আর এখানে মাইকেলের পরিবার যখন একটা সুপার শপের ভেতর লুকিয়ে পড়েছিল, তখন সেই ছোট্ট কিউট ডাইনোসরটা আবারও লিনাকে খুঁজে তার কাছে চলে আসে। তবে আরেকটা বড় ডাইনোসর তখন তাদের পিছনে পড়েছিল। তাই তারা একটা টানেলের ভেতরে গিয়ে নিরাপদে এখান থেকে বের হবার চেষ্টা করে। এইদিকে সেই ডাইনোসর বাইরে থাকা বেনেটের উপর হামলা করে দেয়। সে কোনো রকম একটা গাড়ির নিচে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মার্টিন নিজেকে বাঁচাতে সেই গাড়িতে চড়ে গাড়িটা চালু করে দেয়। চারি বেনেট আবারও প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে ছুটে আসে, আর সে দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ড টানেল ঢাকনা সরিয়ে একটা ডাইনোসর টানেলের ভেতরে ঢুকে পড়েছে। বেনেট তো প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ ওই টানেলের ভেতরে মাইকেল এবং তার পুরো পরিবার ছিল। তাছাড়াও ততক্ষণে রেস্কিউ হেলিকপ্টারে চলে এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য। বেনেট হেলিকপ্টারকে সিগন্যাল দেবে নাকি বাচ্চাদের বাঁচাবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারের উদ্দেশ্যে সিগন্যাল দেওয়ার জন্য। আর সে নিজে চলে যায় ডাইনোসরদের হাত থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডক্টর হেনরি দেখতে পায় যে সেই রেস্কিউ হেলিকপ্টারকে বিশাল বড় কুৎসিত এক মডিফাইড ডাইনোসর ধ্বংস করে ফেলেছে। এদিকে বেনেট এবং ডানকান দুজনেই পৌঁছে যায় মাইকেল এবং তার পরিবারকে বাঁচানোর জন্য। তারা ধীরে ধীরে টানেলের ভেতর থেকে বের হয়ে আসছিল, আর তখন সেই ডাইনোসর তাদের সামনে চলে আসে। স্বাভাবিকভাবে গুলি করে বেনেট ওই ডাইনোসরটাকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে আবারও মার্টিন তার গাড়ি নিয়ে সমুদ্রের তীরের দিকে যাচ্ছিল। তাই ডানকান সবাইকে দ্রুত নিয়ে বেরিয়ে আসতে থাকে, কারণ মার্টিন যদি তাদের আগে নৌকা পেয়ে যায় তাহলে সে তাদেরকে ছেড়েই চলে যেতে পারে। কিন্তু এই টানেলের শেষ মাথায় একটা লোহার দরজা ছিল, তারা সবাই ওখানে গিয়ে আটকে যায়। তারা এখন থেকে কিভাবে বের হবে বুঝতেই পারছিল না। তবে বাচ্চা মেয়ে লিনা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে বাইরে চলে যায়, আর সে কোনো রকমে ওই দরজাটা খুলে দেয়। কিন্তু ততক্ষণে তার সামনে বিশাল মডিফাই ওই ডাইনোসরটা এসে হাজির হয়ে যায়। এই সুযোগে গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে মার্টিন, কিন্তু সেই বিশাল ডাইনোসর তাকে ধরে এক কামড়ে জ্যান্ত খেয়ে ফেলে। তবে মার্টিনের হাত থেকে সেই সংগ্রহ করা ডাইনোসরের রক্তগুলো নিচে পড়ে যায়। বেনেট দ্রুত সেই রক্তর ব্যাগ উদ্ধার করে নেয়, কিন্তু এখন এই বিশাল ডাইনোসরের হাত থেকে তারা বাঁচবে কিভাবে এটাই বুঝতে পারছিল না। তখন ডানকান সামনে এসে নিজের জীবন বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আলো জ্বালিয়ে সেই ডাইনোসরটাকে নিজের দিকে টানতে থাকে, আর সে বেনেটকে বলে নৌকাতে করে বাকি সবাইকে নিয়ে নিরাপদে এখান থেকে চলে যাও। বেনেট কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু ডানকান তাকে বুঝিয়ে বলে যে তুমি যাও, বাচ্চাদেরকে বাঁচাও, আমার কথা ভেবো না। তাই বাধ্য হয়ে বেনেট নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝে নেমে পড়ে, আর ওদিকে সেই বিশাল ডাইনোসরের হাতে মারা পড়ে ডানকান। কিন্তু কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে একটা ফায়ার গান জ্বলতে দেখা যায়। তারা বুঝে যায় যে ডানকান যেভাবে হোক নিজের প্রাণ বাঁচাতে পেরেছে, তাই তারা নৌকা ঘুরিয়ে ডানকানকে উদ্ধার করতে চলে যায়। আর ফাইনালি তারা ডানকানকে নিয়ে এই ভয়ঙ্কর দ্বীপ থেকে বেরিয়ে বিশাল সমুদ্রে চলে আসে। এখানে বাচ্চা মেয়ে লিনা তার সাথে সেই ছোট্ট কিউট ডাইনোসরটাকে নিয়ে এসেছিল। সব কিছু ঠিকঠাক চলছিল, আর শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে যে তাহলে এই রক্তগুলো আমরা কাকে দেবো। বেনেট বলে যে সবাইকে দেবো, কারণ উন্নত চিকিৎসা সকলের অধিকার। এই কথাটির মাধ্যমে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।